তো আমরা আজকে কি পড়বো? আমরা আজকে পড়বো সোনার তরী, যে তরীটা স্বর্ণের, তাই না? তো এই সোনার তরী কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে, আমরা জানি। আরে আল্লাহ, তুলো রিসোর্স নিয়ে কিভাবে চলবো? এটা কে লিখছেন? রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন। বেশ ভালো কথা। সোনার তরী কবিতাটা লেখা হয়েছিল কোন উদ্দেশ্যে, এইটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম মতভেদ পাওয়া যায়। কারণ কি? কারণ হচ্ছে এর সঠিক যে প্রশ্নের উত্তরটা, যে এটা আসলে মিনিংটা কি, এটা আসলে ভ্যারি করে প্রচুর পরিমাণে। যেমন এটা যখন ১ম লেখা হয়, তখন সালটা ছিল কত? 90s, তাই না? ১৯০০ শতকে বা ১৯ শতকে। তো এই শতকে যে মিনিংটা দাঁড়ায়, বর্তমান শতকে কিন্তু আপনারা সেই মিনিংটা একই রকমভাবে নিতে পারেন না। কারণ কি? এখানে বলা হয়েছে কিসের কথা? একটা নদীর কথা, একটা ধান ক্ষেতের কথা এবং একজন কৃষকের কথা। একজন কৃষকের যাবতীয় জীবনের যত আশা ভরসা সবকিছু হচ্ছে তার কি? তার হচ্ছে ফসল, উৎপাদিত ফসল। সে কি চাষ করবে, সেই ফসল থেকে তার সারা বছর কিন্তু নিজের ভরণ-পোষণের ব্যবস্থা করতে হবে। তার সন্তান-সন্তানাদি, স্ত্রী, পরিবার, পুত্র যাই থাকুক না কেন, সবাইকে নিয়ে তার ওই দিয়ে সংসার করতে হবে। এখন এখানে কিন্তু থেমে যাওয়া যায়। অর্থটা কিন্তু, এই কবিতার ভাবার্থ কি, এখানে কিন্তু থেমে যাওয়া যায়। কারণ কি? একজন কৃষকের তার কৃষি পণ্যের বা তার জমির ফসলের যা হইছে, তার থেকে বেশি তেমন কিছুর আম অর্থ দাঁড়ানো করা দরকার হয় না। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি যে কৃষক কি করে? ফসল ফলায় নিজে বেঁচে থাকার জন্য। এখন এই কবিতাও কি হইছে? একজন কৃষক যে বেঁচে থাকার জন্য ফসল ফলাইছে, সে ফসলটা নিয়ে আসবে। কিন্তু তখন দেখতেছে সে কি? সে আসতে পারবে না। বা জমিটা ভিজে যাবে, বৃষ্টি নামবে, ঝড় আসবে, যাই হোক না কেন। তখন সে কি করে? সে নিজের পরিবর্তে তার যাবতীয় সম্পদ বা যাবতীয় যত ফসল আছে সবগুলো তুলে দিতে চায়। কারণ কি? কারণ হচ্ছে তার নিজের জীবনের থেকেও সেগুলা প্রিয়। আমরা কিন্তু অর্থটা এতটুকু দাঁড়া করতে পারি। এবং ১৯০০ শতক বা ১৯ শতকে যেটা দেখি, এই অর্থটাই কিন্তু প্রাধান্য পাইছে কবিতার। কিন্তু দিন যত আগাইছে, মানুষের চিন্তাধারা, পরিবেশ, ভাবভঙ্গি সবকিছুই পরিবর্তন হইছে। এবং একটা সার্থক উপন্যাস বা একটা সার্থক কাব্যের সবথেকে বড় গুণ হচ্ছে এই যে সময়ের যে ধারাটা, এই সময়ের যে ধারাটা, এটার সাথে তাল মিলিয়ে চলা। এখন কোন একটা উপন্যাস, কাব্য যাই হোক না কেন, সে যদি কোন একটা সময়ে লেখা হইলো মনে করেন ২০২২ সালে। এখন সে যদি ২০২২ এই পড়ে থাকে, তার অর্থটা যদি ২০২২ এই প্রাসঙ্গিক হয়, তাহলে কিন্তু আমার ওই যে কাব্য বলেন, উপন্যাস বলেন, সাহিত্যকর্ম যাই হোক না কেন, সেইটার তেমন একটা তাৎপর্য ওর পরের বছরগুলোতে আর হয় না। যেমন ২০২২ সালের যদি সেই পটভূমিটাই হয়, তার কোনো ব্যাখ্যা নাই, তার কোনো অজুহাত নাই, যাই হোক না কেন, কিছুই থাকুক না নাই। সেগুলো নাই। ২০২২ সালে সেটা পড়ে আছে। তাহলে ঐটাকে দিয়ে আমরা ২০২৫ সালে কি করব? ফর এক্সাম্পল, আমরা যদি বলি কোন একটা পত্রিকায় একটা কবিতা বেরোলো, যে কবিতাটা ২০২২ কে সামারাইজ করছে। ২০২২ এ কি হয়েছিল সেটাকে সামারাইজ করছে। এখন ২০২২ এর যে কবিতাটা, ওইটার তো কোনো তাৎপর্য নাই। অন্য ২০২৩, ২৪, ২৫ যাই হোক না কেন, যে বছরটা থাকুক না কেন, সেখানে তার কোনো তাৎপর্য নাই। ২০২৫ এ আমার নতুন একটা কাব্যগ্রন্থ লিখতে হবে বা কবিতা লিখতে হবে। কিন্তু আমার কবিতাটা যদি এমন হয় যে সেটা সময়ের কাল ভেদ করে চলে যাইতে পারবে। এখন একটা মিনিং, ওইটাই আবার অন্য মিনিং হয়ে যাবে। তখন কিন্তু আমার ওইটা একটা সার্থক সাহিত্য হয়ে যাবে। যেমন আপনারা চিন্তা করেন, লাল সালু পড়ছেন না আপনারা? বা পড়বেন, যাই হোক না কেন পড়বেন। তো লাল সালু যেটা লেখা হইছে, উপন্যাসটা, এই উপন্যাসটা লেখা হইছে কত সালের সমাজকে কেন্দ্র করে? কেউ মনে আছে কত সালের সমাজ এটা? কি আশ্চর্য, আপনাদের মনে নাই যে লাল সালু কত সালে লেখা হয়েছিল? ১৯৪৩। তো এই যে ১৯৪৩ বা ৪০ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে যে সময়টা, এই সময়ের পৃথিবী আর বর্তমান সময়ের পৃথিবী ২ টা কি সেম? নাকি পার্থক্য? দুনিয়া বদলাইছে নাকি আগের মতোই আছে? কিন্তু লাল সালু উপন্যাসের যে ভাবার্থ ছিল,
আপনি পড়ে যেটা বুঝছেন, কি বুঝছেন? যে সমাজে একটা বিশেষ শ্রেণী আছে যাদের কাজই হচ্ছে কি ধর্মের দোহাই দিয়ে দেশটাকে বা সমাজটাকে তারা নিজেদের কুক্ষিগত করে রাখতে চায়। এখন বলেন ১৯৪৭ ৪৩ সালের যে সমাজের পটভূমি যা শিক্ষা দিছে আমাদের লাল সালু ২০২৫ সালে কি এসে ওইটা কি পরিবর্তন হইছে? এটা কি তার তাৎপর্য হারায় ফেলছে? হারায় ফেলে নাই। তাহলে আমরা লাল সালুকেও কিন্তু একটা সার্থক সাহিত্য ধরতে পারি। আবার এইখানে আমাদের যে সোনার তরী আছে যা বললাম যে একজন কৃষকের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে কি তার ফসল। যেমন একজন আ পিতামাতার শ্রেষ্ঠ সম্পদ হইতে পারে তার সন্তান, যদি সুসন্তান হয়। এরকম একজন কৃষকেরও তেমন সন্তান সমতুল্য হচ্ছে কি তার ফসল। এখন ওইখানে আমরা থেমে যাইতে পারি। কিন্তু দুনিয়া যত বদলাইছে, মানুষ যত evolve হইছে, তখন কি নতুন, নতুন মিনিং চলে আসছে। যেমন এই যে মিনিংটা সোনার তরী, তারপরে হচ্ছে ফসল, কৃষক, এটা কিন্তু কবি নিজেও হইতে পারেন। যেমন আমরা যদি বলি কবি যেরকম একটা সাহিত্যকর্ম রচনা করছে, কৃষকও তার ফসল রচনা করছে। বেশ ভালো কথা। তারপরে কি হইছে? কৃষক তার ফসলকে দিয়া দিছে, নিজে যাইতে পারে নাই। আমরাও দেখতেছি রবীন্দ্রনাথ এখন বেঁচে নাই। কিন্তু সোনার তরী কি? আমরা পড়তেছি। ঠিক এভাবেও কিন্তু আমরা ওইটাকে ইন্টারপ্রেট করতে পারি এবং বর্তমানে এই ইন্টারপ্রিটেশন টাই কি চলতেছে। এখন আমরা কবিতার দিকে আসি। সোনার তরী লিখছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তো ১ম লাইন শুরু হইছে কি? গগনে গরজে মেঘ ঘন বরষা। ১ম এই পরিবেশ দিয়ে শুরু হইছে। পরিবেশের অবস্থাটা কি? গগনে গরজে মেঘ মানে আকাশে মেঘ আছে। আকাশের অবস্থা দিয়ে এখানে শুরু হইছে। আকাশ কি? মেঘলা, তাই না? আকাশ মেঘলা। এরপরে কি আছে? ঘন বর্ষা মানে বর্ষাকাল। তাহলে আমরা যদি চিন্তা করি চোখ বন্ধ করে, আমাদের একটা পরিবেশ যেখানে আকাশে বৃষ্টি মেঘ গুড়ু করতেছে এবং প্রবল বৃষ্টি নামার সম্ভাবনা আছে। এমন একটা অবস্থা। সেখানে কূলে একা বসিয়া আছি নাহি ভরসা। মানে কারো ভরসা নাই যে আমাকে উদ্ধার করতে আসবে। আমি নদীর একটা কূলে বা কোনো একটা কূলে বসে আছি। কূল যেহেতু আছে নদীও তো আছে, তাই না? রাশি, রাশি ভাড়া, ভাড়া ধান কাটা হলো সারা। এই ২ টা গেল পরিবেশ আর হচ্ছে আমার অবস্থা। পরিবেশটা ছিল কি? পরিবেশটা ছিল মেঘলা এবং আমার অবস্থা কি? আমি একা বসে আছি। আমার সাথে কেউ নেই। আশা ভরসা সব শেষ। যে আমি উদ্ধার করে নিয়ে যাবে আমাকে কেউ এখানে। রাশি, রাশি ভাড়া, ভাড়া ধান কাটা হলো সারা। এখানে বলতেছে আমি কি কাজটা করছি? তার মানে আমি রাশি, রাশি ভাড়া, ভাড়া বা সারি, সারি স্তরে, স্তরে কি করছি? ধান কাটছি। ধান কাটার পরে কি হইছে? ধান কাটা হলো সারা। ভরা নদী ক্ষুরধারা খরপরশা। এখানে নদীর অবস্থাটা বসাইছে। নদীটা কেমন? ভরা নদী মানে বৃষ্টির সময় নদী তো দুকুল ভরে যায় পানিতে। তাই না? তো এমন একটা অবস্থা, এমন একটা নদী যে নদী কি পানিতে ভরে আছে এবং ক্ষুরধারা, ভরা নদী ক্ষুরধারা মানে প্রবল স্রোত, খুরের মতো স্রোত। খুর কেমন হয়? খুব ধারালো হয়। ঠিক তেমনি এইখানে যে ঢেউটা ওইটাও খুবই মারাত্মকভাবে ধারালো। খরপরশা মানে কি? খুব খরস্রোতা নদী। কাটিতে, কাটিতে ধান এলো বর্ষা। এখন আমি কিভাবে এইখানে পড়ে আছি? কেন পড়ে আছি? আমি ধান কাটতেছিলাম এবং ধান কাটতে, কাটতেই বৃষ্টি চলে আসছে। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। কবি এখানে আবারও নিজের অবস্থা বলতেছে। সেখানে কি? সেখানে ছোট্ট একটা ক্ষেত আছে এবং ক্ষেতে সে কে একা বসে আছে। তাহলে একটা ছোট্ট ক্ষেত, একটা ক্ষেত এবং সে কি? সে একা বসে আছে। চারিদিকে বাঁকা জল করিছে খেলা। মানে এখন দেখেন কি হইছে? চারিদিকে নদী। মানে কি? আপনি ছোট্ট একটা ক্ষেত, এখানে আপনি একা বসে আছেন এবং চারিদিকে বাঁকা জল। এখানেও বাঁকা জল, এখানেও বাঁকা জল, এখানেও বাঁকা জল, এখানেও বাঁকা জল। মানে কি? আপনি একটা দ্বীপের মতো জায়গায় আছেন। চারিদিকে পানি, মাঝখানে একটা ছোট স্থল বা চারিদিকে জল, একদিকে স্থল। সেটা কি? চারদিকে জল, একদিকে স্থল। তাকে কি বলে? উপদ্বীপ? বদ্বীপের ৩ দিকে স্থল থাকে। ৩ দিকে হ্যাঁ, স্থল থাকে। মানে বদ্বীপটা কেমন হয়? বদ্বীপ হচ্ছে আপনার আম ধরেন একদিক দিয়ে এরকম পানি চলে গেছে, আরেক দিক দিয়ে এরকম পানি চলে গেছে। মাঝখানে হচ্ছে আপনার এখানে জমি। ওটাকে বলে বদ্বীপ। বয়ের মতো আকৃতি ধারণ করে। মানে নদী যখন উঁচা হয়ে যায় বা
সমুদ্রের দিকে চলে আসে, তখন হচ্ছে কি নদীটা ২ ভাগ হয়ে যায়। তো ২ ভাগের মধ্যবর্তী যে অঞ্চলটা থাকে ওইটাকে বলা হয় বদ্বীপ। আচ্ছা, বদ্বীপের প্রশ্ন আলাদা আসি আমরা। আমরা দেখি এখন আমাদের দ্বীপের খেলাটা। সেখানে কি যে চারপাশে বাঁকা জল আছে এবং মাঝখানে ছোট্ট একটা ক্ষেত। তার মানে আমি দ্বীপের মতো একটা জায়গায় আছি। চারদিকে জল, এক জায়গায় স্থল। ওইটা হচ্ছে কি? দ্বীপ। তো এরপরে পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। পরপার মানে কি? নদীর ওপার। পরপার মানে কি? নদীর ওপার। এই নদীর ওপারে কি দেখতেছে? আঁকা দেখতেছে। মানে তাকায় দেখতেছে তরু ছায়া মসি মাখা। তরু ছায়া মসি মাখা মানে কি? যে আপনার তরু মানে গাছপালা মসৃমাখা ছায়ার মতো গাছপালা। মানে যখন আপনি অন্ধকার ঘনায় আসে তখন কি পাতার রং সবুজ থাকে? ছায়ার রং কি হয়? ছায়ার রং কি হয়? কালো হয়। তাহলে সে দেখতেছে তরু ছায়া মসৃমাখা মানে তরু যে ছায়া ছিল ওগুলা কি ছায়ার মতো কালার হয়ে গেছে বা গাছপালা ছায়ার মতো কালারে দেখতেছে। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। কেউ কিছু বলছেন? ওকে। তো প্রভাত বেলা মানে সকাল বেলাতে কি হইছে? গ্রামখানি মেঘে ঢেকে গেছে। মানে সকাল বেলাতেই গ্রামটা মেঘে ঢাকা এবং মেঘে ঢাকার জন্য অন্ধকার হয়ে গেছে এবং অন্ধকার হয়ে যাওয়ার জন্য গাছপালা দেখতে ছায়ার রঙের মতো বা কালো। এপারে যে ছোট ক্ষেত আমি একেলা। মানে ওপারে গ্রাম আছে আর এপারে কি? এপারে আমার ছোট ক্ষেত এবং ক্ষেতের চারদিকে পানি। এবং সেখানে কি? আমি একা পড়ে আছি। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। এরপর শুরু হলো আমাদের এর আগ পর্যন্ত সময়টা। এর আগ পর্যন্ত সময়টা কি হইছে? যে নিজের অবস্থা ই করতেছে, ব্যক্ত করতেছে কবি যে আমি কোথায় আছি, কেন আছি এবং আমার বর্তমান পরিস্থিতিটা কি? আমি কোথায় আছি এখন? বলেন তো? আমি কোথায় আছি? না আমি খাওয়া হলে নাই। যাই হোক, আমি এখন কোথায় আছি বলেন? আমি মানে কবি এখানে। কবি কোথায় আছেন? হ্যাঁ, নদীর ওপারে এমন একটা ক্ষেতে আছেন যার চারিদিকে জল। এরপরে চারিদিকে জল কেন? কারণ এটা বর্ষাকাল, বর্ষাকালে নদীটা ভরে গেছে। এজন্য চারিদিকে জল। জলটা কেমন বা নদীটা কেমন সেটা হচ্ছে ক্ষুরধারা মানে প্রবল খরস্রোতা। এবং কেন তিনি ওখানে আছেন? হ্যাঁ, ফসল কাটতে গেছিলেন, তাই না? ফসল সংগ্রহ করতে গেছিলেন। এরপর তার অবস্থা কি? সে একা আছেন। ওখান থেকে বেরোনোর কোনো রাস্তা বা আশা তিনি রাখেন নাই। কোনো ভরসা নাই তার যে তিনি এখান থেকে সুস্থভাবে বেরোইতে পারবেন ফসল নিয়ে। এরপর শুরু হইল কি? তার উদ্ধারের আশা পাওয়ার ব্যক্ততা। সেটা কি? গান গেয়ে তরিবে কে আসে পারে। তাহলে যে তরিবে মানে নৌকা পাড়ি নৌকা চালায় যে আসতেছে তার কাছে, সে কি করতেছে? সে গান গাচ্ছে এবং নৌকা বাইতেছে। দেখে যেন মনে হয় চিনি হওয়ারে। কবি ১ম এ দেখেই বলতেছেন যে, "আমার দেখে কেন যেন মনে হচ্ছে আমি তাকে চিনি।" কবিতাকে কি মনে হয়? চেনা মনে হয়। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। মানে তার এখন কিভাবে সে আসতেছে? ১ম এ ভরা পালে চলে যায়। মানে তার নৌকাটা একটা পালতোলা নৌকা এবং সেখানে পাল তোলাই আছে। সাধারণত যখন ঝড় আসে তখন পালটা কি করা হয়? নামিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে সে কি করছে? সে পালটা নামায় নাই। তার মানে কি? সে ঝড়, ঝঞ্ঝাট, বৃষ্টি কোন কিছুকে কি করে না? গ্রাহ্য করে না। কোন দিকে নাহি যায় ঢেউগুলি নিরূপায়। তো কোন দিকে নাহি যায়। আবারও বলতেছিলাম না কোন কিছু গ্রাহ্য করে না। এটাও তাই যে কারো দিকে তাকায় না এবং সে কি করতেছে কোন দিকে না চেয়েই চলে আসতেছে। মানে সে কোন কিছু গ্রাহ্য করে না। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। নিরুপায় ভাঙে বলতে বোঝানো হচ্ছে যে আপনি সে কোন হেলদোল না দিয়ে ঢেউগুলো ভাঙতেছে আর আগাচ্ছে। ঢেউ ভাঙতেছে এবং আগাচ্ছে। ভাঙে দুধারে। এখন যারা নৌকা চালানো দেখছেন বা চালাইছেন তারা জানেন যে যখন আপনি নৌকা চালাবেন তখন আপনাকে কি করতে হবে? আপনি কি একদিকেই নৌকা বাইবেন বা শুধু এইদিকে বাইলে চলবে? আপনাকে কি করতে হবে? আপনাকে একবার এদিকে, একবার ওদিকে
এরকম করে কি করতে হবে, যদি নৌকা সোজা চালাইতে চান, আর যদি মনে করেন না গোল গোল ঘুরবো, তাহলে তো একদিকে চালাইলে যথেষ্ট। কিন্তু যদি আপনি সোজা যাইতে চান, কি করতেছে, সোজাই যাচ্ছে, তাই না? তো যেহেতু সোজা যাচ্ছে, সে একবার এই ধারে ঢেউ ভাঙতেছে, একবার ও ধারে ঢেউ ভাঙতেছে। কবি আবারও বলতেছেন, দেখে যেন মনে হয় তিনি উহারে। তাহলে কবি কতবার বলতেছেন তাকে চেনেন? কবি দুইবার বললেন যে কবি তাকে চেনেন। এরপর কবি তাকে প্রশ্ন করলেন সরাসরি, ওগো তুমি যাও কোন বিদেশে, বা তুমি কোথায় যাচ্ছ? বারেক ভিড়াও তরি কুলেতে এসে। বারেক মানে কি, একটু, তুমি একটু কি করো, এখানে তরিটা থামাও, এবং কি করো, যেও যেটা যেতে চাও, যারে খুশি তারে দাও। আর তোমার যেখানে ইচ্ছা তুমি যাও, তোমার যার ইচ্ছা তুমি দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, মানে তুমি হাসি মুখে এইটুকু নিয়ে যাও। কি নেবে এখন? আমার সোনার ধান কুলেতে এসে, মানে তোমার সোনার তরীতে আমার সোনার ধান নিবা তুমি, এবং তুমি কিভাবে নিবা, হাসি মুখে নিবা। তাহলে শর্ত কি কি? শর্ত হচ্ছে সোনার ধান নিতে হবে, এবং সেটা নিতে হবে কিভাবে, হাসি মুখে নিতে হবে। হাসি মুখে নেওয়ার পরে তোমার যাকে ইচ্ছা তুমি তাকে দাও, কবির তাতে কোনো মাথা ব্যথা নাই, তোমার যাকে ইচ্ছা তুমি দাও, তুমি যেখানে খুশি যাও। এরপর যত চাও তত লাও তরুণী পরে। এখানে একটা সর্বনাম আছে, যত এবং তত। এই সর্বনামকে কি বলে? সাপেক্ষ সর্বনাম। ওকে, আমার একটা ফোন আসছে, আমি একটু রিসিভ করি। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, স্বপ্নতে, তাই না? আজ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কালার দিয়ে আমি কি করবো, ভাই ছেলে মানুষ আমি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমাকে বলতেছে ভাই কালার তো ওইটা অ্যাভেলেবল নাই, তা আপনাকে অন্য কালার দিলে চলবে। আমি কালার কি খাবো? ওকে, তো এটা কি বলে, কি সর্বনাম বলে এটাকে জানো? সাপেক্ষ সর্বনাম, তাই না? আর আছে, আর নাই, দিয়াছি ভরে। জি বলেন। 6টা 15-তে। আর আছে, আর নাই, দিয়াছি ভরে, মানে কবির কাছে যত কিছু ছিল বা যত ধান ছিল সব কবি কি করছে, দিয়া দিছে, এবং কবি বলতেছে আর নাই। আর আছে জিজ্ঞাসা করতেছে, না, আর নাই। এতকাল নদী কূলে যাহা কিছু ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিধরে। মানে কবি এখন আবারও নিজের কথা বলতেছেন। সেটা কি, যে দুনিয়ার সবকিছু ভুলে আমি নদী তীরে যে ছিলাম, যার জন্য ছিলাম, এখন তা আমার কাছে আর কিচ্ছু নাই। আমার কাছে যা ছিল সবই আমি স্তরে স্তরে সাজায় দিয়া দিছি। এখনে আমার এলহ করুণা করে। এখানে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি, এটা একটা রিকোয়েস্ট। এটা কি একটা রিকোয়েস্ট? কিসের রিকোয়েস্ট? সে রিকোয়েস্টটা হচ্ছে, কবি এখানে থাকতে চান। কবি কি করতে চান? কবি এখন কি উদ্ধার পেতে চান, বা নৌকায় উঠতে চান। কার কাছে বলতেছেন এটা? মাঝির কাছে বলতেছেন। এখন সেখানে কি হইল, ঠাই নাই ঠাই নাই, ছোট সে তরি, আমারই সোনারি ধানে গিয়াছে ভরি। মানে নৌকায় ধান নেওয়ার জায়গাটা হইছে, এবং নৌকাটা এত ছোট ছিল যে ধান নেওয়ার পরে আর জায়গা বাকি নাই। কবি এজন্য বলতেছেন, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনারি ধানে গিয়াছে ভরি। মানে আমি যে ধান দিয়েছি ওই ধানেই ওইটা ভরে গেছে। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদী তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। মানে এই যে শ্রাবণ গগন বা শ্রাবণ মাসের আকাশে কি করতেছে, আকাশে ঘন মেঘ ঘোরাফেরা করতেছে, এবং আমি কি করতেছি, শূন্য নদী তীরে, বা যেখানে নৌকাও নাই, ধানও নাই, মাঝিও নাই, যে শূন্য নদীর তীর, ওখানে আমি একা পড়ে আছি, রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল মোর, সরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তাহলে আমার যা কিছু ছিল সবকিছু কে নিয়ে গেছে? সোনার তরী নিয়ে গেছে। এখন আমরা আবারও ব্যাক করব প্রথম থেকে। প্রথম থেকে কি হলো, কবি এখানে বলছেন, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা।
এখন যদি আমরা যেভাবে বিশ্লেষণ করলাম, আ কি বলে ওটাকে? কৃষক দিয়ে। আমরা যদি ওভাবে না করে কবিকে দিয়ে এখানে বিশ্লেষণ করি। তো ১ম এ কাটিতে, কাটিতে ধান এলো বর্ষা। মানে কি? কবি কি করে? একজন যদি কৃষকের যদি কর্ম হয় ধান ফলানো বা ফসল ফলানো, তাহলে বলেন কবির কাজ কি? সাহিত্য রচনা করা, গল্প লেখা, গান লেখা, কবিতা লেখা, তাই তো? তাহলে তার এই যে সাহিত্য রচনা করতে, করতে জীবনের বর্ষা মানে বর্ষাকালকে কিসের ইঙ্গিত করা হয় বলেন তো? বেদনার, তাই না? বা ইতির। তো এই যে তার সাহিত্য রচনা করতে, করতে কি হলো? জীবনের বর্ষাকাল চলে আসলো। মানে জীবনটা প্রায় সমাপ্ত। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। মানে তাকে কি? মৃত্যু তার দিকে আগায় আসতেছে। পরপারে দেখিয়া তরু ছায়া মসৃণ গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। মানে তার দুনিয়া প্রায় শেষ। এরপরে গান গেয়ে তরিবে কে আসে পারে? উপরে এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, মানে আমাকে যাইতেই হবে। আমি এখানে যে পড়ে আছি আমার সাহিত্যকর্ম নিয়ে, এখানে তো আমি সারা জীবন থাকতে পারব না। আমাকে এটা নিয়ে যাইতে হবে বা এটা রেখে যাইতে হবে। কিছু তো একটা করতে হবে। তখনই কে আসে? গান গেয়ে তরিবে কে আসে পারে? তো কবি এখন দেখতেছে এইখানে নৌকা বেয়ে যে আসতেছে সে হচ্ছে কি? সে হচ্ছে সময় বা মহাকালের প্রতীক। এখন সময় তার কাছে বা মহাকাল তার কাছে আসতেছে। কবি তাকে দেখে ১ম কি মনে হলো? তাকে আগেও কোথায় দেখছে সে। কিন্তু কবি কোথায় দেখছে এটা সে মনে করতে পারে না। ভরা পালে চলে যায় কোন দিকে নাহি যায় ঢেউগুলি ভাঙে, কি বলে? ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। তো সেই মহাকালের প্রতীকটা কি করতেছে? মহাকালের প্রতীক যে আসতেছে সে নৌকা করে আসতেছে এবং কারো দিকে তাকাচ্ছে না। কোন হেলদোল নাই তার। দেখে যেন মনে হয় চিনি উহারে। এরপর কবি তাকে জিজ্ঞেস করে, "তুমি কোথা যাও কোন বিদেশে? বারেক ভিড়াও তরি কুলের দেশে।" মহাকালকে কবি ডাকতেছে এবং বলছে, "তুমি এদিকে আসো।" আসার পরে কি করো? আমার যে সোনার ধান, এখানে সোনার ধান মানে হচ্ছে তার সাহিত্যকর্ম। এই সাহিত্যকর্মগুলো তুমি নিয়ে যাও এবং নিয়ে তুমি যাকে ইচ্ছা দাও, যে দেশে দিবা দাও। আমার কোনো মাথা ব্যাথা নাই। কিন্তু তুমি একটু হাসি মুখে এটা নাও। এরপরে যত চাও তত লও তরুণী পরে। তোমার এই যে নৌকা, এই নৌকা বা মহাকালের সময়ে যাই হোক না কেন, তুমি যত ইচ্ছা করলে সব নিয়ে যাইতে পারো। এবং তিনি আর নাই দিয়াছি বরে, মানে সবই তুলে দিয়েছেন এখানে। এরপরে কি বলতেছেন? যে আমি যে এতকাল সাহিত্য রচনা করার জন্য দুনিয়াতে পড়ে রইলাম, সে সাহিত্যকর্ম তো আমি তুলে দিলাম। এখন কি করো? এখন আমাকে নাও। এখন বলেন, সময়ের স্রোতে সাহিত্য তো চলে আসতে পারে। কিন্তু ব্যক্তি মানবের জীবন বা শরীর ওইটা কি আসতে পারে? সময়ে আপনি আপনার সাহিত্যকর্মকে পৌঁছায় দিতে পারতেছেন। কিন্তু আপনার যে আপনার যে নিজের শরীর ওইটা তো আর যাবে না। মানব শরীর তো আর সময়ের সাথে, সাথে সময়ের উপরে আপনি কি ডোরেমন যে আপনি ডোরেমনের টাইম মেশিন করে চলে যাবেন, এমন তো না। আপনার সাহিত্যকর্ম আপনি এখানে পাঠায় দিতে পারতেছেন, কিন্তু আপনাকে তো নিবে না। এখনে আমারে লহো করুণা করে। তিনি তবু বলতেছেন যে, "এখন আমারে নাও। ঠাঁই নাই ছোট সে তরী।" মানে কি? ছোট সে তরী বলতে বোঝানো হয়েছে সে তরীতে মানব শরীরে কোনো স্থান নাই। আছে কি? আমার সাহিত্যকর্মের স্থান আছে। এজন্য আমারই সোনারি ধানে গিয়াছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিল পড়ি। যা ছিলে নিয়ে গেল সোনার তরী। বা এখন আমি যে একা ছিলাম, একাই পড়ে আছি কিন্তু আমার সাহিত্যকর্মকে আমি কি করছি? আমি সাহিত্যকর্মকে সময়ের হাতে তুলে দিছি এবং সময়ের যে সোনার তরীটা ওইটা তাকে সময়ের বিভিন্ন প্রান্তে নিয়ে যাবে। ওকে? তাহলে কবিতাটা এতটুকুই। এরপরে এখানে কারো কোনো সমস্যা আছে কবিতার কোনো অর্থ নিয়ে, ভাবার্থ নিয়ে? ডেপ মানে কি? ডিইপি? ও দ্বীপ। আচ্ছা, তখন দেখি নাই তো এজন্য বুঝতেছি না। দ্বীপ তো এরকম হয়। ডিআইপি দ্বীপ। আমি খুব একটা ভালো বাংলিশ টাইপ করতে পারি না। তো এইটা ভুল হইতে পারে আমার। আমি বাংলিশ টাইপ খুবই কম করি। এরপরে সোনার তরী। সোনার তরী লিখছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। উৎস গ্রন্থ সোনার তরী। তাহলে
সোনার তরী যে কাব্যগ্রন্থ তার নাম কবিতা হচ্ছে কি সোনার তরী। যে কবিতার নাম অনুসারে কাব্যগ্রন্থের নামকরণ করা হয় তাকে বলা হয় কি নাম কবিতা। যেমন আমরা যদি আরো একটা উদাহরণ দিই, সেই অস্ত্র আম না এটা তো মনে হয় না, এখানে অন্য একটা আছে। এটা মনে হয় অন্য একটা কি একটা, আচ্ছা আমি এক কিংবদন্তির কথা বলছি, বড় কবিতার নাম আমি এক কিংবদন্তির কথা বলছি। এই যে কবিতাটা, এই কবিতার নাম অনুসারে তার বইটার নাম হইছে। সে বইটার নামও কি আমি এক কিংবদন্তির কথা বলছি। তাহলে আমি এক কিংবদন্তির কথা বলছি, এই কাব্যগ্রন্থের নাম কবিতা হচ্ছে কি আমি এক কিংবদন্তির কথা বলছি। মানে যে কবিতার নাম অনুসারে ওই কাব্যগ্রন্থের নামকরণ করা হয়, মানে একটা কাব্যগ্রন্থে কিন্তু একটা কবিতা থাকে না। একটা কাব্যগ্রন্থে অনেকগুলো কবিতা থাকতে পারে। সো তো যে কবিতাটার নাম অনুসারে ওই কাব্যগ্রন্থের নামকরণ করা হয় তাকে বলা হয় কি নাম কবিতা। এরপর সোনার তরী একটি রূপক কবিতা। মানে কি আমরা দেখলাম একজন কৃষকের রূপকে কবি নিজেকে বুঝাইছেন। এজন্য এটা কি? এটা হচ্ছে একটা রূপক কবিতা। ফুটিয়ে তোলা হয়েছে বর্ষার চিত্র। মূল ভাবগত বিষয়বস্তু মহাকাল ও মানুষ। মূল বাণী কি এটার? যে জীবন দর্শন কর্মীর চেয়ে কর্ম অধিক প্রত্যাশিত। আপনারা একটা ভাব সম্প্রসারণ পড়ছেন না? যে কীর্তিমানের মৃত্যু নাই। মনে আছে? ওইখানেও কিন্তু সেম কথা বলছিল যে আপনি মারা যাবেন। আপনার শরীর বাঁচবে না। ঠিক আছে। কিন্তু আপনি যে মহৎ কর্মটা করে যাবেন, ওইটার কিন্তু কোনো মৃত্যু নাই। ওইটা সারা জীবনই কি হবে? ওইটা সারা জীবনই বেঁচে থাকবে। তো ওর মাধ্যমে আপনি বেঁচে থাকবেন। এইটারও কথা সেম। মোট লাইন আছে ৪২ টা, স্তবক ৬ টা, প্রতি স্তবক লাইন আছে ৬০ টা। তাহলে ৬ ৭ ৪২। সাপেক্ষ সর্বনাম আছে ২ বার। একবার যারে এবং যারে তারে এবং যত তত। নির্ধারক বিশ্লেষক ২ বার, রাশি রাশি, ভাড়া ভাড়া। আপনারা বড় হবেন কবে? সেদিন আমরা দেখব যে আপনারা বড় হয়ে গেছেন। কাহিনী কি? ওকে। ধান। ধান আছে কতবার? ৪ বার। এবং সোনার ধান আছে কতবার? ২ বার। তরী আছে ৪ বার, সোনার তরী ১ বার। এরপর এখানে ভাববাদ বা ভাবধর্মী চিন্তাধারা এখানে প্রকাশ পেয়েছে। মর্মবাদ, হতাশা। এখানে কিন্তু একটা হতাশা, এখানে একটা হতাশা আছে। কবির এখানে হতাশা আছে, সে তার কবিতা পৌঁছায় দিতে পারছে। কিন্তু নিজে যাইতে পারে নাই, এটা কবির হতাশা। মাসের নাম শ্রাবণ, ঋতুর নাম আছে কি? বর্ষা। সোনার তরী কবিতায় কবির জীবন দর্শনের চিত্রকল্প, মৃত্যু ও কর্মই সত্য। ওকে, এখানে দেখেন কৃষক সোনার ধান আম নিয়ে যায় সরি, কৃষক সোনার ধান নিয়ে মাঝির জন্য অপেক্ষায় থাকে। মাঝি সোনার ফসল নিলেও কৃষককে নেয় না। ঠিক তেমনি মানুষের সৎকর্ম জগতে টিকে থাকে। কিন্তু জগতে কিন্তু ওই মানুষটা টিকে থাকে না। এটা হচ্ছে কি এই সোনার তরী কবিতার মূল বিষয়বস্তু। এরপরে এখানে ভাষারই তো আছে চলিত ও সাধু ভাষার মিশ্রণ আছে। বিষয়বস্তু মহাকালের কাছে মানুষের চিরায়ত অসহায়ত্ব কর্মফলের গুরুত্ব। ছন্দ এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এরপরে ৮+৫ মাত্রা এটা পূর্ণরূপে বিশ্বস্ত বা বিন্যস্ত। এরপর কবিতার প্রেক্ষাপট হচ্ছে বিরূপ পরিবেশে এক কৃষকের অসহায়ত্ব, বা আমরা দেখতে পাচ্ছি একটা বিরূপ পরিবেশ যেখানে মানুষ টিকে থাকবে না বা মারা যাইতে হবে। সেই পরিবেশে একজন কৃষক বা একজন কবি বা সাধারণ মানুষ যেভাবে টিকে থাকতেছে বা তার কর্মকে আগায় দিচ্ছে, সেটাই কিন্তু এখানে ফুটে উঠছে। সোনার তরী কবিতায় রূপকার্থে প্রকাশিত হয়েছে কবির দুঃখ। এখানে কৃষকের দুঃখ ফলশ্রুতিতে আমরা বুঝতে পারছি কি এটা কার দুঃখ, আসলে কবির দুঃখ। এরপর আমরা ১ম এ বললাম কি যে সোনার তরী কবিতাটা হচ্ছে নাম কবিতা। তা নাম কবিতা কি এটা তো এক্সপ্লেইন করছি আর করলাম না। এটা একটা রূপক কবিতা। নতুন, নতুন তাৎপর্য অভিষিক্ত। মানে একদম ১ম এই বললাম না যে এইটা বিভিন্ন সময় বিভিন্ন রকম অর্থ পাইছে। ১ম এ কবির অর্থ কৃষকের অর্থ কৃষকই ছিল। পরে এটা কবির অর্থ কৃষক অর্থ কবি হয়ে গেছে। এজন্য এটাকে বলা হয়েছে কি নতুন, নতুন তাৎপর্যে অভিষিক্ত হয়েছে। গূঢ় রহস্য ও শ্রেষ্ঠত্বের স্মারক। কবিতায় কবির জীবন দর্শন মিশে রয়েছে। জীবন ভাষ্য নির্ভর একটি দার্শনিক কবিতা।
এটা কোন ধরনের কবিতা? দার্শনিক কবিতা একটা। আহ, এরপর দার্শনিক বিচারে সোনার তরী কবিতাটি মহাজাগতিক চেতনা প্রসূত এবং দার্শনিক চেতনা প্রসূত। সোনার তরী কবিতায় পড়ে বলা যায় এটা হচ্ছে কি বলে এটা কীর্তি মানে মৃত্যু নাই, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। মানে এটা কিন্তু দুইটা ভাব সম্প্রসারণের সাথে মিল আছে এবং এই দুইটা মাথায় রাখবেন। আপনাকে এর একটা দিয়ে বলতে পারে যে এই যে কথাটা বা উক্তিটার সাথে আপনার পড়া বা তোমার পড়া কোন কবিতার মিল আছে। তো কীর্তি মানে মৃত্যু নাই এটাও সোনার দড়ি এবং জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, এটাও কি সোনার তরী কাব্যগ্রন্থের সাথে মিলে যায়। এরপরে নৈসর্গিক চেতনা। নৈসর্গিক চেতনা মানে প্রাকৃতিক যে বিষয়গুলা। এখানে প্রথমে আছে গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। বৈরী প্রকৃতি কি আছে মানে খারাপ প্রকৃতি, প্রতিকূল পরিস্থিতি, ভরা নদী খরতারা খরপরসা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এরপর রূপকের আশ্রয় নেওয়া হয়েছে জীবন বর্ণনা করতে, বিভিন্ন চিত্রকল্প এখানে প্রকাশিত হয়েছে এই কবিতায়। এই কবিতায় ফুটে উঠেছে প্রকৃতিক অনুষঙ্গে মানব জীবনের নিগূঢ় দার্শনিক সত্য। ওকে, এখানে দেখেন সৃষ্টিকর্মের প্রতি দার্শনিক যত্নশীল হইতে কবি এখানে কি করছেন? কবি এখানে অনুপ্রাণিত করছেন। মানে একজন কৃষকের তার জীবনের সবচেয়ে মায়া মহব্বতের জিনিস হচ্ছে তার ফসল। একজন কবির তার কাব্যগ্রন্থ। তাহলে আপনি যদি কোনো কিছুর কি হন? সৃষ্টিকর্তা হন বা তৈরি করেন কোনো কিছু, সেক্ষেত্রে আপনারও ওই জিনিসটার প্রতি কি হইতে হবে? যত্নবান হইতে হবে। এরপর কি কিসের প্রতীক? বাঁকা জল এটা হচ্ছে অনন্ত মহাকালের প্রতীক। মাঝি মহাকালের প্রতীক। নৌকা এটাও মহাকালের প্রতীক। সোনার ধান ব্যক্তি মানুষের যে সৎ কর্মগুলা আছে বা ভালো কাজগুলা আছে এবং যেগুলা হচ্ছে সাহিত্যকর্ম এখানে উল্লেখিত আছে এগুলার প্রতীক। আমি, আমি হচ্ছে কি সাধারণ অর্থে কৃষক এবং প্রকৃতি অর্থে কবি। ওকে, কৃষক নিয়ে আমরা এখানে আলোচনা করছি। এখন মাঝি নিয়ে আমরা খুব বেশি আলোচনা করি নাই। মাঝি মহাকালের প্রতীক। প্রথম দর্শনে এই মাঝিকে কৃষকের চেনা চেনা মনে হলো এ বিষয়ে তিনি নিশ্চিত হইতে পারেন না। এ বিষয়ে তিনি নিশ্চিত হতে পারেন না। ক্ষুরধারা কালস্রোত অতিক্রম করে মাঝির আগমন হয় কোথায়? কৃষকের ফসল তোলার উদ্দেশ্যে। তার উদ্দেশ্য ছিল কি? কৃষকের ফসল সে নিবে। নাহলে কিন্তু সে যেহেতু কোনো দিকে তাকাচ্ছিল না, কোনো হেলদোল নাই, সে তার ইত সে তো নাও নিতে পারত। কিন্তু সে ইচ্ছা করে ওখানে আসে। তার মানে কি? তার উদ্দেশ্যই ছিল কৃষকের ফসল নেওয়া। আর সে উদ্দেশ্য পূরণ হওয়ার পর সে ফিরে যায় কৃষককে ফেলে রেখে। বস্তুত সময়ের চোরাস্রোতে ব্যক্তি মানুষ একসময় হারিয়ে যায়। কিন্তু তার মহা সৃষ্টিকর্মকে সবাই স্মরণ করে। এরপর মাঝিকে দেখে কৃষকের কি মনে হয়? তিনি তাকে চেনেন। ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে? এটা কাকে বলা হয়? এটা মাঝিকে বলা হয়। কে বলেন? কৃষক বলেন। কৃষক মাঝিকে সম্বোধন করেছে কি বলে? ওগো বলে। তাহলে ওগো একটা কি? বিশেষ্য? ওগো কি? সম্বোধন পদ, তাই না? আচ্ছা যাই হোক। ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে? চরণটিতে নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণে কৃষকের চেষ্টা লক্ষ্য করা যায়। মানে যেহেতু মাঝি কি ছিলেন? নির্বিকার ছিলেন। এজন্য একটু মধুর করে ডাক দিছে। ওগো তুমি যাও কোন দেশে? কৃষক মাঝিকে তরি ভরানোর কথা বলছে কোথায়? নদীকূলে। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে? আসে এক অপ্রত্যাশিত মাঝি। ভরাপালের তরি বেয়ে আসে কে? মাঝি আসে। খরস্রোতা নদীতে একটি ভরাপাল সোনার নৌকা বেয়ে কাকে দেখা যায়? মাঝিকে একটা আসতে দেখা যায়। সোনার তরীতে ভাড়া ভাড়া ফসল নিয়ে চলে যায় কে? মাঝি চলে যায়। এরপর মাঝি কিভাবে যায়? ভরাপালে চলে যায় কৃষকের অনুনয় বা
ফসল তোলা যে অনুনয় ওইটায় সাড়া দেয় এবং গান গেয়ে তরি বায়। এই মাঝি হচ্ছে কি মহাকালের প্রতীক। ব্যক্তি মানুষের প্রতি অনাগ্রহী বা মানুষের শরীরের প্রতি সে অনাগ্রহী। কেবল কর্মফল বা সৃষ্টিকর্মকেই সে কি করে? সে আগ্রহী এই বিষয়ে। এরপর সে যে কোন দিকে তাকাচ্ছিল না এটা নির্দেশ করে হচ্ছে পারিপার্শ্বিক ঘটনার বিষয়ে সে উদাসীন বা নিরাবেগ। কৃষকের বিপন্ন অবস্থা সে গুরুত্ব দেয়নি। কারণ কি? মানুষ তো মরবেই। তাই না? মানুষ তো মরবেই। কিন্তু সময় তো সেটা দেখবে না। সময়ের কালছড়িতে মানুষ মরবে। কারণ সময়ের জন্যই মানুষ মরবে। সময় যদি একদিকে স্থির থাকতো, মানুষ কি মারা যাইত? যাইত না। এজন্য সে কি মানুষের এই যে বিপন্ন অবস্থা, এটার দিকে তার কোনো নজর নেই। বস্তু জগতের ঘটনাক্রম মহাকালকে কি ছুঁইতে পারে না। ঠাঁই নাই ছোট সে তরী। উক্তিটি মাধ্যমে কি বোঝানো হইছে? যে কৃষকের ফসলে তরিটা বা নৌকাটা ছিল কি পরিপূর্ণ। তরিতে ফসল ব্যতীত অন্য কিছুর জায়গা নেই এবং মহাকালের ব্যক্তি মানুষকে গ্রহণ করে না। মাঝি চলে যায় পাল তুলে কোনো দিকে না তাকিয়ে। অচেনা মাঝি এগিয়ে আসে তরি বেয়ে গান গেয়ে ঘোর বর্ষায়। তাকে দেখে চেনা মনে হয় কার? কৃষকের চেনা মনে হয়। এরপরে দূরের যে গ্রামটা ওইটা কি ছিল? মেঘে ঢাকা ছিল। নদীর ওপারে গ্রাম তুরুবা ছায়ার মতো কালো ও অস্পষ্ট। দূরবর্তী গ্রামটির দৃশ্যপট তুলে ধরা হয়েছে কি সকালবেলার। মানে সকালবেলা একটা দৃশ্য দেখানো হয়েছে। কিন্তু এই গাছের ছায়ার মতো কি ছিল? কালো ছিল গ্রামটা। এখন এই যে গ্রামের কথা, এটা কেন বলা হইছে? বলা হইছে যে কবি একটা গ্রামীণ পরিবেশে আছেন সেটাকে নির্দেশ করার জন্য এবং মৃত্যুর ওপারের জগৎটা ধারণা করা হয় স্বর্গ বলেন, নরক বলেন এগুলা কি? এগুলো স্বর্গ দেখা হয় খুব সবুজ শ্যামল প্রাকৃতিক সম্পদময় একটা জায়গা এবং নরক দেখা হয় আগুনময় একটা জায়গা হিসাবে। এবং মৃত্যুর ওপারের জগৎকে বোঝানোর জন্য যে কালো, কালো শস্যগুলো আছে বা গাছপালাগুলো আছে এগুলা কি? এগুলো হয়তো পরকাল। এজন্য আমি একটু অস্পষ্ট দেখতেছি এগুলাকে। এরপর নদীটা কেমন ছিল? নদীটা ছিল জলে পরিপূর্ণ। এর ধারা ক্ষুরধারা। বাঁকা জল খেলা করতেছিল এবং নদীর চারপাশ জুড়েই সে বাঁকা জলটা ছিল। আকাশের ঘন মেঘ আর ভারী বর্ষণে খরস্রোতা নদী হয়ে উঠেছে কি হিংস্র। এরপর ধান ক্ষেত দেখতে দ্বীপের মতো আকারে ছোট এবং নদীর স্রোতে বিলায়মান বা শেষ হয়ে যাবে। মানুষের জীবন যেমন শেষ হয়ে আসে না আস্তে, আস্তে, এখানেও নদীর জল আস্তে, আস্তে এত বাড়তেছে যে কোনো একটা সময় হয়তো ওই গ্রামটা ওই যে জমিটা ওইটাই থাকবে না। আর যদি জমিটা না থাকে কৃষক কি হবে? কৃষক কোথায় যাবে বলেন তো? আচ্ছা আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন। বলেন তো যখন মানুষ বা কোনো মানুষ পানিতে ডুবে মারা যায় তাকে কি বলা হয়? তার সমাধিকে কি বলা হয়? কবরকে তো খাঁটি বাংলায় সমাধি বলে, তাই না? খাঁটি বাংলা না সংস্কৃত শব্দ। তো যাই হোক না কেন আ যদি আপনি মারা যান আপনাকে সমাধি দেওয়া হবে। এখন জলে যদি মারা যান আপনাকে সমাধি তো দেওয়ার ব্যবস্থা নাই, ডুবে গেছেন। সেক্ষেত্রে আপনার সমাধিকে কি বলা হবে? কি কেউ জানেন না? আন্দাজেই বলেন, সমস্যা নাই। আপনারা শুনছেন কথাটা। ওকে, এটাকে বলেছে সলিল সমাধি। সলিল সমাধি। সলিল মানে হচ্ছে জল। ঠিক আছে? জলের মধ্যে যার সমাধি হয় তাকে বলা হয় কি? সলিল সমাধি। ওকে, আরেকটা জিনিস কবিতাতে ছোট ক্ষেত ইঙ্গিত করে পৃথিবীকে এবং মানুষের কর্মজগৎকে যা একসময় ছোট হয়ে আসে। এবার সোনার ধান কবির সৃষ্টি সম্ভার। ধান কাটার সময় এসেছে কি বর্ষাকালে। কবিতার সোনার ফসল তুলে দিয়েছেন কি সোনার তরীতে। মহাকালে চিরন্তন স্রোতে টিকে থাকে মানুষের সৃষ্ট সোনার ফসল। এরপর দেখেন
এখানে সোনার তরী, জগৎ সংসার, মহাকাল এবং প্রবাহমান সময়, এসব কি সোনার তরী দ্বারা বোঝানো যায় যে এটা জগৎ সংসার, এবং জগৎ সংসার কি আস্তে আস্তে কি হয় মহাকালের প্রতীকের মাধ্যমে প্রবাহমান সময়ের সাথে সাথে এটা পরিবর্তিত হয়। এবং সোনার ধান কৃষকের শ্রেষ্ঠ ফসল এবং কবির সৃষ্টি সম্ভার। ওকে, বাঁকা জল কিসের প্রতীক আমরা প্রথমেই দেখছি, বাঁকা জল হচ্ছে আমার মহাকালের প্রতীক বা সময়ের কালস্রোতের প্রতীক। এবং যে উদ্ধৃতি বা উদ্ধৃতিগুচ্ছ বিপদের অবস্থাকে বোঝায় বা বিপদ বোঝাচ্ছে তা হলো ভরনদী ক্ষুরতরা খরপরশা চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এখানে বোঝায় চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এটার মানে হচ্ছে এই যে কালের বা সময়ের গর্ভে সবকিছু হারানোর যে শঙ্কা বা ভয় এবং কৃষকরূপী কবির অসহায়তা, সে কিছু করতে পারবে না। এটা হচ্ছে কি চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এপারেতে ছোট ক্ষেত আমি আকেলা। মহাকালের চিরন্তন স্রোতে মানুষ অনিবার্য পরিণতি অর্থাৎ এড়াতে পারে না কোনটা, মৃত্যু এড়াতে পারে না। খরপরশা মানে ধারালো বর্ষা। ওকে, শূন্য শূন্য বলতে কবির হাতে যে কিছু নাই আর, কবি যে এখানে রিক্ত হস্তে বা খালি হাতেই থাকতে হবে তার, এটাকেই নির্দেশ করতেছে। ওকে, শ্রাবণ গগন এটা হচ্ছে কি আমার বর্ষাকাল। শ্রাবণ গগন ঘিরে ঘুরে ফিরে কে ঘন মেঘ। সোনার তরী কবিতায় বর্ষা প্রকৃতি দুর্যোগ পুণ্যের ইঙ্গিতবাহী, কৃষকের বিপন্ন অবস্থা নির্দেশক। কবিতাটিতে মেঘের গর্জন কি ইঙ্গিত করে, বৈরী আবহাওয়াকে ইঙ্গিত করে, কৃষকের বিপন্ন অবস্থাকে ইঙ্গিত করে। গগনে গরজে মেঘ, এখানে মেঘ কিসের প্রতীক, বিপদের প্রতীক এবং প্রতিকূলতার প্রতীক। ওকে, ক্ষুরধারা, ক্ষুরের মতো ধারালো যে প্রবাহ তাকে কি বলে, ক্ষুরধারা বলে। এরপর রাশি রাশি ভাড়া ভাড়া, এটা দ্বারা বোঝানো হয়েছে কি বহু বেশি, অনেক বেশি পরিমাণ। সোনার তরী কবিতায় ৪ টা দৃশ্যকল্প ফুটে উঠেছে। প্রথম দৃশ্যকল্প যে ছোট্ট একটা ক্ষেত, মানুষের কর্মক্ষেত্র হিসেবে সীমাবদ্ধ পৃথিবী। এবং দৃশ্যকল্প ২ বা দ্বিতীয় ঘটনা কি হয়েছে, চারিদিকে স্রোতের বিস্তার, মানে হচ্ছে সময়ের প্রবাহমানতা। ৩ নম্বর দৃশ্যে কি হয়েছে, সোনার তরী নিয়ে একটা কৃষক বসে আছে সোনার ধান নিয়ে, এটা হচ্ছে মানুষের মহৎ কর্ম নিয়ে মানুষ যেরকম থাকে পৃথিবীতে ওইটা। এবং ৪ নম্বরে অবলীলায় তরী বেয়ে আসে এক মাঝি, মানে মহাকালের প্রতীক বা সময়ের কালস্রোত এখানে চলে আসতেছে। মহাকাল কেন ব্যক্তি মানুষকে গ্রহণ করে না, তার কাছে কর্ম ছাড়া মানুষের পরিচয়হীন বা মূল্যহীন। কর্ম মানুষের বিচারে আসল মানদণ্ড, বা মানুষের বিচারে কর্মই তার আসল মানদণ্ড। এরপর এক কথায় প্রশ্নগুলো যদি দেখি আমরা, ক্ষুরধারার নদী স্রোত হিংস্র হয়ে কোথায় খেলা করছে, তাহলে সেটা হচ্ছে ধান ক্ষেতের আশেপাশে বা চারদিকে খেলা করতেছে। নিঃসঙ্গ কৃষক কাকে দেখে আশার আনন্দে উদ্বেলিত হয়, এক মাঝিকে দেখে আনন্দে উদ্বেলিত হয়। কারণ কি তার কোনো বাঁচার আশা নাই। তখন সে দেখতেছে একটা নদী নৌকায় মানে নদীতে একটা নৌকা করে আসতেছে কেউ। তার মনে কি বেঁচে থাকার আশা আবারও সঞ্চারিত হয়। তো প্রশ্নগুলো আপনারা দেখে নিবেন। এখানে আমরা সবগুলোই মোটামুটি আ কবিতা পড়ার সময় সবগুলোর অ্যান্সার করে আসছি এবং পরে আরো বেশি করে বিশ্লেষণ করছি এগুলা। ওকে, সমাস। সোনার তরী। এটা কি অলুক তৎপুরুষ সমাস। বাঁকা জল বাঁকা যে জল কর্মধারায় সমাস। নদীকুল নদীর কুল শশী তৎপুরুষ। এরপরে ভরা পাল, ভরা যে পাল সাধারণ কর্মধারায়। থরে বিধরে, থরেও বিধরে এটা দ্বন্দ্ব সমাস। ক্ষুরধারা ক্ষুরের মতো ধারালো, সেটা হচ্ছে কি উপপদ তৎপুরুষ সমাস। শ্রাবণ গগন, শ্রাবণ মাসের গগন মধ্যাবর্তী কর্মধারায় সমাস। তো এটা হচ্ছে আমাদের সোনার তরী। এখন সোনার তরী থেকে আপনাদের সোনার ছেলে মেয়েদের কোনো প্রশ্ন আছে? সব পারেন, তাহলে প্রশ্ন করি আমি। হুম 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 কি বলবো, বলবো প্রশ্ন করি, আপনারা বলবেন ভাইয়া শুট, প্রশ্ন করেন। আপনাদের কনফিডেন্স কই? ও সরি সরি সরি, আপনাদের তো আমি মিউট করে রাখছি। এটা আমার ভুল। আচ্ছা, দাঁড়ান ১ সেকেন্ড।
হ্যাঁ, এবার সোনার ছেলেরা বলেন, কোনো কি প্রশ্ন আছে কিনা কারো? ভাইয়া এই যে আমি অর্থে কবি আর কৃষকের মধ্যে মানে কোনটা মানে অ্যান্সার করা যাবে যে এই জায়গায় তো আমি অর্থে তো কৃষকও বোঝায় কবিও বোঝায়, ওইখানে যদি নির্দিষ্ট করে বলে না যায় যে কোন অর্থ বোঝাইছে তাহলে আমরা কোনটা অ্যান্সার করব? আপনারা অ্যান্সার করবেন সর্বদা হচ্ছে কবি। কারণ যদি ওখানে আপনার যদি এরকম হইতো যে ওখানে কৃষককেই বোঝাচ্ছে, আপনাকে প্রশ্ন করতো না। obvious অ্যান্সার হয়ে যায়। আপনার ওখানে অ্যান্সার হবে কবি। এখানে কৃষক বলতে আপনার কৃষককে না কবিকেই বোঝানো হয়েছে সর্বদা। ঠিক আছে? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, লাল লাল সালু কত সালে পাবলিশ হয়েছে আমার ঠিক খেয়াল নেই। আমার খেয়াল নাই দেখে আমার মনে হয়েছে ৪৩ বা তার পরবর্তী কিছু একটা সময়। তো এজন্য আমি ৪৩ বলছি। না, আসলে আমার মনে নাই কত সালে। ঠিক আছে? ভাইয়া আমিও 45 বলতে যেও বলি নাই যে যদি না হয়। আরে ভুল তো বলবেন একজন, সমস্যা কি? তো আমার সোনার ভাই ব্রাদাররা বা ভাই বোনেরা, আপনারা কিছু বলবেন না আর? হ্যাঁ, কোশ্চেন তো থাকবে, বলেন, সমস্যা নাই। আমাকে প্রশ্ন যদি করতে ভয় পান, আমি কি আপনাদের মারি, বকা দেই, রাগ করি? অনার্স পড়ার জন্য কোন সাবজেক্ট বেস্ট? কোন সাবজেক্টই বেস্ট না। কারণ কি, বাংলাদেশে আপনি পড়ে কি করবেন? দাঁড়ান সামনে আসি। ইয়ো, এখানে তো জায়গা নাই যাওয়ার মতো। আর যাই হোক, দরকার নাই। আমি এখন করতে পারবো না, সরাইতে পারবো না এসব। আর যাই হোক, কি যেন বলতেছিলেন, বাংলাদেশে কোন সাবজেক্ট গুলা বেস্ট? বাংলাদেশে বেস্ট কোনো সাবজেক্টই নাই এখন। কারণ কি, আপনি যে সাবজেক্টই নেন আপনার দিন শেষে বিসিএস পরীক্ষা দিবেন। আর্টস থেকে ব্যাপারটা ওই, এখন কি কি পড়া যায় তার একটা লিস্ট করলে এমন দাঁড়ায় যে আপনি কি কি পড়তে পারেন। আপনার ভাল লাগে তাই বলেন। আপনার কি ভাল লাগে? আপনি তো এইচএসসি দিলেন, এইচএসসি তে সাবজেক্ট ছিল আপনার, তার মধ্যে কোনটা ভালো লাগে? একটা কথা কি, আপনার যদি সাবজেক্ট নিজের পছন্দ না হয় তাহলে ওটা পড়তে ইচ্ছা করে না। আচ্ছা, আপনাদের ছুটি, আপনারা যাইতে পারেন। যেমন দেখেন,